নমস্কার, আদাব। আমি প্রশান্ত কুমার রায়। আজকে আমি আলোচনা করব জ্যামিতি নিয়ে। গণিতের একটি কঠিন শাখার নাম হচ্ছে জ্যামিতি। আমাদের অনেকের কাছেই জ্যামিতিকে সবথেকে কঠিন বলে মনে হয়। আজকে আমি আলোচনা করব কেন জ্যামিতি আমাদের কাছে কঠিন এবং কিভাবে জ্যামিতিকে একটি কঠিন শাখা থেকে আমাদের কাছে খুব সহজ একটি শাখা মনে হবে। জ্যামিতিকে একটি জটিল শাখা থেকে একটি সরল শাখায় পরিণত করার প্রত্যয় নিয়েই আজকে আমার এই প্রচেষ্টা। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা ক্লাসটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আমার প্রচেষ্টা এবং আপনার ক্লাস দেখা সফল হবে। চলুন শুরু করি। আজকের ক্লাসটির আমি নাম দিয়েছি জ্যামিতির অ আ ক খ। নাম থেকে বোঝা যাচ্ছে যে আজকে আমি জ্যামিতির একেবারে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো জানলে আমাদের কাছে জ্যামিতি সহজ মনে হবে। প্রত্যেকটা শ্রেণীর জ্যামিতি পারতে গেলে আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আমরা যদি জ্যামিতি শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে পারবো জ্যামিতি জ্যা যোগ মিতি। জ্যা হচ্ছে ভূমি, মিতি হচ্ছে পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপ। এবার আসি জ্যামিতি আমাদের কাছে জটিল শাখা কেন। আমরা বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি করতে গেলে অবশ্যই প্রথমে সূত্র মুখস্থ করি এবং সেই সূত্রগুলো দিয়ে আমরা খুব সহজে ম্যাথ করি এবং সেই সূত্রগুলো প্রত্যেকটা ম্যাথে অ্যাপ্লাই করে আমাদের ম্যাথ হয়ে যায়। কিন্তু আমরা জ্যামিতিতে সেরকম সূত্র জানি না। আসলে কি জ্যামিতিতে সূত্র নেই? আসলে এই জ্যামিতিতে অনেক সূত্র আছে এবং বলা যায় যে জ্যামিতিতে সবথেকে বেশি সূত্র আছে। কেন সবথেকে বেশি সূত্র আছে? আপনি শুরু থেকে এ পর্যন্ত যত জ্যামিতি পড়েছেন প্রত্যেকটাই এক একটা সূত্র। আপনি একটা উপপাদ্য আরেকটা উপপাদ্য প্রমাণের স্বার্থে সরাসরি বসিয়ে দিতে পারবেন। এজন্য আমরা এ পর্যন্ত যত জ্যামিতি করছি সবগুলাকে আমাদের মাথায় রাখতে হবে। এজন্যই আমাদের কাছে জ্যামিতি কঠিন মনে হয়। অর্থাৎ পরিশেষে আমরা এটা বলতে পারি, আমরা আজ পর্যন্ত যত জ্যামিতি করে আসছি সবগুলাই এক একটি সূত্র। আমরা ছোটবেলা থেকেই নির্দিষ্ট কয়েকটি জ্যামিতি পড়ে সম্পাদ্য এবং উপপাদ্য করে পরীক্ষায় কমন পেয়েছি এবং ভালো নম্বর পেয়েছি। কিন্তু এ থেকে আমরা জ্যামিতিকে আত্মস্থ করতে পারিনি, জ্যামিতিকে প্রকৃতভাবে বুঝতে পারিনি। এজন্যই আমাদের কাছে জ্যামিতি কঠিন মনে হয়। জ্যামিতি না পড়ার থার্ড পয়েন্ট হচ্ছে আমরা জ্যামিতি কম চর্চা করি। তাহলে আমাদের এই বিষয়গুলো থেকে বের হতে হবে। জ্যামিতিতে ভালো করতে গেলে আমাদের জ্যামিতির আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে দেখবেন এবং আজকের ক্লাসটি থেকে আমরা যা শিখব এই বিষয়গুলা আমাদের অবশ্যই ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার আমরা দেখব রেখার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন। এবার আমরা যেটা করব, আমাদের একটি রেখা দেওয়া আছে এ বি। তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক আমরা কিভাবে করব? আমাদের কাছে সবার কম্পাস আছে, পেন্সিল কম্পাস, সেটা দিয়েই ব্যবহার করব। তো আমার কাছে এত বড় পেন্সিল কম্পাস নেই, এজন্য আমি কলম এবং রশি দিয়ে এই কাজটি করব। এজন্য আমি এ বিন্দুতে এই রশির একটা প্রান্ত রাখবো এবং অর্ধেকের বেশি, এতটুকু অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ এবং এই পাশে একটি বৃত্তচাপ আঁকবো। এবার বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এ পাশে একটি বৃত্তচাপ এবং এ পাশে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এবার এই বিন্দুটা এবং এই বিন্দুটা আমরা স্কেল ব্যবহার করে যোগ করে দিব। তাহলে আমি যেটা পেলাম যে এটা মনে করি ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে এডি এবং আমাদের কি আসবে, এডি সমান বিডি এবং এই কোণটা আমাদের কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আশা করি বুঝছি। এবার আমাদের সমকোণ অঙ্কন। এই রেখাগুলো আমরা স্কেল দিয়েই টেনে নিব। দেন যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমি এতটুকু ব্যাসার্ধ নিলাম, একটি বৃত্তচাপ আঁকবো। দেন এই বিন্দুকে ছেদ করে এখানে আরেকটি বৃত্তচাপ, এটাকে ছেদ করে আরেকটি বৃত্তচাপ এবং ফুলকোণ। দেন এই বিন্দুটাকে ছেদ করে আমি আরেকটি বৃত্তচাপ আঁকবো। দেন এই বিন্দুটা এবং এই বিন্দুটা যোগ করে দিলেই আমরা সমকোণ পেয়ে যাব।
আশা করি বুঝছি। এবার আমরা 60 ডিগ্রি কোণ আঁকবো। এই জন্য প্রথমে একটি রেখা টেনে নিব, দেন আমরা যে কোনো ব্যাসার্ধ নিই, ধরলাম আমি এতটুকু ব্যাসার্ধ নিলাম বা আরো কম নিলাম। এখানে একটি ছেদ বিন্দু ধরবো এবং এটা চেঞ্জ করব না, দেন এই বিন্দুতে ছেদ করব, ধরবো, আরেকটি বৃত্তচাপ আঁকবো, দেন এই বিন্দুটা এবং এই বিন্দুটা যোগ করে দিলেই আমি যেই কোণটি পাবো সেটি হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আশা করি বুঝছি। এবার আমাদের 120 ডিগ্রি কোণ অঙ্কন। এজন্য যেটা করব, প্রথমেই একটি সরলরেখা টেনে নিব, দেন যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার এখানে যে বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটাকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ এবং এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। দেন এই বিন্দুটা এবং এই বিন্দুটা স্কেল দিয়ে আমরা যোগ করে দিব, তাহলে আমরা 120 ডিগ্রি কোণ পাবো। এবার আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন। আমরা অলরেডি 90 ডিগ্রি কোণ আঁকানো শিখেছি, যে এখানে এ ব্যাসার্ধ নিলাম, দুটা বৃত্তচাপ নিলাম, দেন এটা যোগ করে দিলাম, তাহলে আমাদের এই কোণটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এবার আমরা কি করব, এই 90 ডিগ্রি কোণটাকে যদি আমরা দ্বিখণ্ডিত করি তাহলে যে কোণটা পাবো সেটাই হবে আমাদের 45 ডিগ্রি কোণ। এজন্য যেটা করব, এখানে আমরা একটা মাপ নিব, যেখান থেকে এই মাপটা এতটুকু। আমরা একটা কাজ করব, সমান নিলেও হবে, আমরা অর্ধেকের বেশি নিই, মোটামুটি এতটুকু অর্ধেক, আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ এবং এই বিন্দুটাকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ, তাহলে যেই বিন্দুতে ছেদ করবে এবং এই বিন্দুটা যোগ করে দিলে আমি যে এই কোণটুকু পাইলাম, এটা হবে আমাদের 45 ডিগ্রি। এবার আমরা 75 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো আমাদের কাছে 90 ডিগ্রি কোণ দেওয়া আছে, দেন আমরা কিভাবে 75 ডিগ্রি কোণ আঁকতে পারবো, আমরা কিভাবে 75 ডিগ্রি কোণ আঁকবো। এজন্য যেটা করব, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং এই ব্যাসার্ধটা না চেঞ্জ করে আমি আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম, তাহলে এবার আমাদের আমি যেই কোণটা পাবো, এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এতটুকু হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এবার যদি আমরা 30 ডিগ্রিকে দ্বিখণ্ডিত করি তাহলে কত পাবো? 15 ডিগ্রি পাবো। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটি বৃত্তচাপ এবং এইখানে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ, দেন এই বিন্দুটা আমি যোগ করে দিলাম, তাহলে এতটুকু আমরা কত ডিগ্রি পাইলাম? 15 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা আমাদের কত আসলো? 75 ডিগ্রি। আশা করি বুঝছি। আমাদের একটি নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে এবং একটি নির্দিষ্ট রেখা দেওয়া আছে। আমাদেরকে বলছে যে এই বিন্দুটা থেকে এই রেখাটির উপর লম্ব অঙ্কন। তাহলে আমরা যেটা করব, এই বিন্দুকে কেন্দ্র করে এবং মোটামুটি এই রেখাটাকে দুইটা বিন্দুতে ছেদ করবে, এরকম একটা মাপ নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এটা আমাদের এই দুইটি বিন্দুতে ছেদ করলো। এবার যেটা করব, এই যে মাপটুকু পাইলাম এর অর্ধেকের একটু বেশি নিয়ে, অর্ধেক, এতটুকু আমাদের অর্ধেকের একটু বেশি নিয়ে এপাশে একটি বৃত্তচাপ এবং এই বিন্দুটাকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ, দেন আমরা এই বিন্দুটা এবং এই যে ছেদবিন্দু এই দুটো যোগ করে দিলে যেই রেখাটি পাবো সেটা হবে আমাদের এই রেখাটার উপর লম্ব। আমাদের আরেকটি কথা আছে, কোনো একটি বিন্দু থেকে একটি রেখার ন্যূনতম দূরত্ব ওই রেখার উপর লম্ব। অর্থাৎ আমাদের এই যে বিন্দুটা
এই বিন্দু থেকে এই রেখাটার ন্যূনতম দূরত্বটা অবশ্যই কি হবে, এই রেখাটার উপর লম্ব হবে। এবার আমাদের 4 নম্বর পয়েন্ট, পূরক কোণের ধারণা ও সম্পূরক কোণের ধারণা। পূরক কোণ বলতে আমরা কি বুঝি, যখন দুটি কোণের সমষ্টি, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলা হয়। আমরা ধরলাম যে এ বি সি কোণটির মান হচ্ছে 90 ডিগ্রি, কোণ এ বি সি 90 ডিগ্রি, এবং এই রেখাটিকে আমরা ধরলাম বিও। এই কোণটি এবং এই কোণটি মিলে তাহলে কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে কোণ সি বি ও প্লাস কোণ এ বি ও সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটিকে, এটাকে এক্স বললাম, এটাকে ওয়াই বললাম, তাহলে এক্স কোণটিকে ওয়াই কোণটির পূরক কোণ বলা হবে, এবং ওয়াই কোণের পূরক কোণ কি হবে, এক্স, এবং এক্স কোণের পূরক কোণ কি হবে, ওয়াই। আশা করি বুঝছি। এবার দেখি যে আমাদের একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির পূরক কোণ কত হবে? আমরা জানি কি যে এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে আরেকটা কোণ ধরে নিলাম এক্স, তাহলে এক্স প্লাস 60 ডিগ্রি সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে এক্স সমান আমাদের কি আসতেছে, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি আসতেছে, 30 ডিগ্রি। আশা করি বুঝছি। এবার আমাদের সম্পূরক কোণের ধারণা। যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, তখন একটি কোণকে আরেকটি কোণের সম্পূরক কোণ বলা হবে। আমরা যদি খেয়াল করি যে এ ও এবং এই বিন্দুটার নাম ধরলাম আমি বি, তাহলে আমাদের এ ও বি কত ডিগ্রি, 180 ডিগ্রি। এবার আমরা একটি রেখা নিলাম যে ও সি, এই কোণটা আমাদের এক্স, এই কোণটা আমাদের ওয়াই। তাহলে এবার আমরা কি বলতে পারি, কোণ বি ও সি প্লাস কোণ এ ও সি সমান আমাদের কত ডিগ্রি, 180 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে আরেকটি কোণের সম্পূরক কোণ বলা হবে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় এ ও সি কোণের পূরক কোণ কি, কোণ বিওসি, এবং বিওসি কোণের পূরক কোণ কি, এওসি। আশা করি বুঝছি। এখন আমাদের মান দেওয়া থাকলো কোণ এওসিটা 60 ডিগ্রি, তাহলে কোণ বিওসি কত হবে, কোণ বিওসি হবে কি প্লাস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ বিওসি সমান আমাদের কি আসতেছে, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি। আশা করি বুঝছি। এবার আমাদের 5 নম্বর পয়েন্ট, বিপ্রতীপ কোণ। দুইটি রেখা পরস্পরকে ছেদ করলে, দুইটি রেখা পরস্পরকে ছেদ করলে, ধরলাম এ ও বিন্দুতে ছেদ করলো, তাহলে এই যে এ ও ডি কোণটা উৎপন্ন হলো, এই এ ও ডি কোণের বিপ্রতীপ কোণ কি হবে, কোণ বিওসি, এবং এ ও সি কোণের এই কোণটার বিপ্রতীপ কোণ হবে কি, কোণ বিওডি। আশা করি বুঝছি। এবার আমরা বললাম যে আমাদের এ ও ডি কোণের বিপ্রতীপ কোণ কি, কোণ বিওসি, অর্থাৎ এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে আমাদের এই কোণ। এখন আমরা দেখব যে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান কিভাবে সমান। আমরা যদি খেয়াল করি যে এই পুরো কোণটা 180 ডিগ্রি, তাহলে এ ও ডি কে আমি কোণ এক্স ধরে নিলাম, এবং কোণ বি ও ডি কে আমি ওয়াই ধরে নিলাম, অর্থাৎ আমাদের এতটুকু কোণ হচ্ছে কি এক্স, এই কোণটুকু হলো আমাদের এক্স, এবং এই কোণটা হলো আমাদের ওয়াই। যদি বলি কোণ এক্স এবং কোণ ওয়াই মিলে কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে কোণ এক্স প্লাস কোণ ওয়াই সমান 180 ডিগ্রি। এবং এবার খেয়াল করি যে আমাদের সিডিটা একটা সরলরেখা, তাহলে সিডিটা যদি সরলরেখা হয়, আমাদের এই পুরো কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে কোণ ওয়াই, এবং ধরলাম এটা আমাদের কোণ জেড, এই কোণটা আমাদের হচ্ছে কোণ জেড,
তাহলে কোণ ওয়াই প্লাস কোণ জেড সমান সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি না এটা সমান এটা, তাহলে কোণ এক্স প্লাস কোণ ওয়াই সমান কোণ ওয়াই প্লাস কোণ জেড। এবার এই ওয়াই কেটে দিতে পারি, তাহলে আমাদের কি দাঁড়ালো? কোণ এক্স সমান কোণ জেড। অর্থাৎ এই কোণটার বিপ্রতীপ কোণ আমরা কোনটা পেলাম? কোণ বি ও সি। এবং এই এক্স সমান কি দাঁড়ালো? কোণ জেড। অর্থাৎ এ ও ডি সমান কোণ কি? বি ও সি। অর্থাৎ এ ও ডি সমান কোণ বি ও সি, এবং এই দুইটা পরস্পর কি কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। এবার যদি বলি কোণ এ ও সি এর বিপ্রতীপ কোণ কি হবে? কোণ বি ও ডি। যেহেতু আমরা এটা ওয়াই ধরে নিয়েছি, তাহলে এই কোণটাও আমাদের কি আসবে? ওয়াই। আশা করি বুঝছি। এখন আমরা আলোচনা করব সমান্তরাল রেখা নিয়ে, ছেদক, অনুরূপ কোণ এবং একান্তর কোণ। আমরা দুইটি রেখা টেনে নিলাম, যেটা এ বি, এবং আরেকটি রেখা হচ্ছে আমাদের সিডি। এ বি রেখাংশ এবং সিডি আরেকটি রেখাংশ। এই দুটি রেখাংশর মধ্যবর্তী দূরত্ব আমি বললাম এই দূরত্বটা আমাদের ডি এবং এই দূরত্বটা আমাদের ডি। যখন দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব কখনো চেঞ্জ হবে না, এটা যেতেই আছে কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব কখনো চেঞ্জ হচ্ছে না, তখন এই রেখা দুইটিকে পরস্পর সমান্তরাল রেখা বলা হবে। আশা করি এতটুকু বুঝছি। এবার আমাদের ধরলাম যে এ বি এবং সিডি দুইটি পরস্পর সমান্তরাল সরলরেখা, এবং এটাকে কিভাবে প্রকাশ করা হয়? যে এ বি সমান্তরাল সিডি। এবার যদি একটা রেখা এই রেখাটাকে ছেদ করে, ধরলাম সেটা ইএফ সরলরেখা এ বি এবং সিডি দুইটি রেখাকেই ছেদ করেছে, তাহলে এই ইএফ রেখাংশকে এ বি এবং সিডি সমান্তরাল রেখাদ্বয়ের ছেদক বলা হবে। এখন ছেদক অনেকভাবে হতে পারে, এটাও একটা ছেদক, এটাও একটা ছেদক, এটাও একটা ছেদক। আশা করি বুঝছি। এবার আসি অনুরূপ কোণ নিয়ে। এ বি এর সমান্তরাল সিডি এবং ধরলাম ইএফ এদের ছেদক, তাহলে আমরা এখানে একটি কোণ পেয়েছি, ধরলাম এই কোণটা এক্স। খেয়াল করি তো যে এই কোণটার অনুরূপে আরেকটি কোণ আছে, এই কোণটার অনুরূপ আরেকটি কোণ আছে, সেটা কেমন? খেয়াল করি যে এই এক্স কোণটা বা ডিইএফ কোণটা সমান্তরাল রেখার উপরে আছে, এবং এই কোণটাও খেয়াল করি সমান্তরাল রেখার উপরে আছে। এই কোণটা ছেদকের ডান পাশে আছে, এই কোণটাও ছেদকের ডান পাশে আছে, তাহলে কি অনুরূপভাবে অবস্থান করছে কিনা? অনুরূপভাবে অবস্থান করছে। তখন আমরা এই কোণটাকে এবং এই কোণটাকে পরস্পর অনুরূপ কোণ বলতে পারবো। আমরা এই কোণটির নাম দিলাম ডিইএফ, কোণ ডিইএফ, এবং এই কোণটির নাম দিলাম আমরা বিএফএইচ। তাহলে ডিইএফ এবং কোণ বিএফএইচ সমান হবে কোণ বিএফএইচ। দুটি রেখাকে সমান্তরাল বলার শর্ত, আমাদের দুটি রেখা দেওয়া আছে এ বি এবং সিবি। সমান্তরাল আমরা কখন বলতে পারবো? যখন বলা থাকলো যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কখনো চেঞ্জ হবে না, অর্থাৎ এই দুটি রেখাকে আমরা যদি বাড়াতেই থাকি তবু এদের মধ্যবর্তী দূরত্ব কখনো চেঞ্জ হবে না, তখন এই দুইটা রেখাকে সমান্তরাল সরলরেখা বলা হবে। আশা করি বুঝছি। এরপর একটা রেখা এটাকে ছেদ করলো, যদি বলে দেওয়া থাকে যে এই কোণটা সমান এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা, তাহলে আমি কি বলবো? এই কোণটা অবশ্যই কি হবে? এই দুইটা রেখা অবশ্যই সমান্তরাল হবে। অথবা আমাদের বলে দেওয়া থাকলো
যে এই কোণটা সমান এই কোণটা সমান এই কোণটা, বা এই কোণটা সমান এই কোণটা, তাহলেও আমরা বলতে পারবো এই রেখা দুইটা পরস্পর সমান্তরাল। আশা করি বুঝছি। এবার আমরা আলোচনা করব ত্রিভুজের সর্বসমতার ধারণা ও সদৃশ্যতার ধারণা। কখন দুইটা ত্রিভুজকে সর্বসম বলা হবে এবং কখন দুইটা ত্রিভুজকে সদৃশ বলা হবে। আমি একটি ত্রিভুজ আঁকলাম এ বি সি এবং আরেকটি ত্রিভুজ আঁকলাম ডি ই, এবং আমি বললাম যে আমি যদি এই ত্রিভুজটাকে উঠিয়ে এই ত্রিভুজটার উপর বসাই তাহলে হুবহু একেবারে মিলে যাবে। তখন আমি বলতে পারবো যে এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ সর্বসম হবে। অর্থাৎ এক্ষেত্রে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার মধ্যে কোনো পার্থক্য থাকা যাবে না। আশা করি বুঝছি। এবার আসি সদৃশ্যতার ধারণা। সদৃশ কখন বলবো? এবার একটা কাজ করলাম যে এ বি সি ত্রিভুজটার অনুরূপ করে আমি ডি ই এফ ত্রিভুজ আঁকলাম, যেখানে এই ত্রিভুজটা ডিইএফ ত্রিভুজটা ত্রিভুজ এ বি সি এর মতোই দেখতে, কিন্তু ডিইএফ ত্রিভুজটা এ বি সি ত্রিভুজের থেকে ছোট। অর্থাৎ সদৃশ আমরা তখন বলতে পারবো দেখতে একই হবে কিন্তু একেবারে সমান হবে না। আশা করি বুঝছি। এবার আমরা আলোচনা করব ত্রিভুজের সর্বসমতা নিয়ে। কখন আমরা একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের সর্বসম বলতে পারবো, বা কখন দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। আমাদের দুটি ত্রিভুজ দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের এ বি সি এবং আরেকটি হচ্ছে আমাদের ডিই এফ। তাহলে যখন আমরা দেখব যে এ বি এই বাহুটা সমান এ বাহুটা, অর্থাৎ এ বি সমান ডিই বাহু, এবং বিসি বাহু সমান ইএফ বাহু, বিসি সমান ইএফ বাহু, এবং এসি সমান ডিএফ, এসি সমান ডিএফ। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু যখন আরেকটা ত্রিভুজের তিনটা বাহুর সমান হবে তখন এই দুটি ত্রিভুজকে সর্বসম বলা হবে, এবং এই উপপাদ্যকে বলা হবে বাহু 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 উপপাদ্য। আশা করি বুঝছি যে একটা ত্রিভুজকে আরেকটা ত্রিভুজের সর্বসম আমি কখন বলতে পারবো? যখন একটা ত্রিভুজের তিনটা বাহু আরেকটা ত্রিভুজের তিনটা বাহুর সমান দেখাতে পারবো, তখন ওই ত্রিভুজ দুটাকে একে অপরের সর্বসম, অর্থাৎ এই ত্রিভুজের সর্বসম এই ত্রিভুজ। আশা করি বুঝছি। এবার আমাদের একটি ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, এবং আমরা আরেকটা ত্রিভুজ ধরে নিলাম ডি ই এফ। যদি আমাদের এবার এ বি সমান দেওয়া আছে ডি, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা, এবং কোণ এ বি সি, কোণ এ বি সি সমান কোণ ডিইএফ, এবং বিসি বাহু সমান ইএফ বাহু, বিসি সমান ইএফ। তখনও আমি এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো। তাহলে কি বুঝলাম? যে এই বাহুটা সমান এই বাহুটা, এই কোণ সমান এই কোণ, এবং এই বাহু সমান এই বাহু, তখনও আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলতে পারবো, এবং এই উপপাদ্যটার নাম হবে বাহু বাহু কোণ বাহু উপপাদ্য। অর্থাৎ
এই সিকোয়েন্সটা কিন্তু ব্রেক করা যাবে না, বাহু কোণ বাহু হইতে হবে। যদি আমাদের এমনটা হইতো যে এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, কিন্তু দেওয়া আছে এই কোণটা সমান এই কোণটা, তাহলে কিন্তু আমরা সর্বসম বলতে পারতাম না। আমাদের এই সিকোয়েন্সটা মেনটেন করতেই হবে যে বাহু কোণ বাহু, বাহু কোণ বাহু। আশা করি বুঝছি। এবার আমরা আসি কোণ বাহু কোণ উপপাদ্য। আমাদের দেওয়া আছে যে কোণ এ বি সি সমান কোণ ডিইএফ, এবং বিসি বাহু সমান ইএফ বাহু, এবং কোণ এসিবি সমান কোণ ডিএফই। অর্থাৎ কোণ কোণ সমান, দেন এই বাহু সমান এই বাহু, এবং এই কোণ সমান এই কোণ। অর্থাৎ কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে কোণ বাহু কোণ, কোণ বাহু কোণ উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারবো, এই দুইটা ত্রিভুজ সর্বসম। আশা করি বুঝছি। এবার আমরা আসি অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ এবং বাহু আমরা কখন আলোচনা করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের আমরা ধরলাম এই কোণটা সমকোণ এবং এই কোণটা সমকোণ, তাহলে এই ত্রিভুজের অতিভুজ কোণটা বিসি বাহু, সরি এসি বাহু, এবং কোণ এই ত্রিভুজের অতিভুজ কোণটা হবে আমাদের ডিএফ বাহু। যদি আমাদের এসি সমান ডিএফ হয় এবং আরেকটা যে কোনো বাহু, যে এবি সমান ডি হলো, এবি সমান ডি, তখনও আমি এই ত্রিভুজটার এবং এই ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারবো। অথবা আমাদের এটা আসলো যে এসি সমান ডিএফ এবং বিসি সমান ইএফ, তখনও অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলা হবে। আশা করি বুঝছি। আমরা যদি জ্যামিতির উপপাদ্য খেয়াল করি এবং সম্পাদ্য খেয়াল করি, তাহলে খেয়াল করব যে আমাদের 99% উপপাদ্য ত্রিভুজের সর্বসমতার ধারণাকে কাজে লাগিয়ে করতে হবে। তাহলে আমরা এতক্ষণ ত্রিভুজের সর্বসমতা বুঝলাম। দুটি ত্রিভুজকে সর্বসম বলতে পারবো কয়ভাবে? 4 ভাবে। আমরা প্রথমটি দেখলাম যে বাহু 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 উপপাদ্য, দ্বিতীয়টি দেখলাম বাহু কোণ বাহু উপপাদ্য, এবং আরেকটি ছিল আমাদের কোণ বাহু কোণ উপপাদ্য এবং অতিভুজ বাহু উপপাদ্য। এই 4টি উপপাদ্য ব্যবহার করেই আমরা ত্রিভুজের সর্বসমতা প্রমাণ করব, এবং এই সর্বসমতার ধারণাকে কাজে লাগিয়ে দুইটা ত্রিভুজকে সর্বসম দেখিয়েই আমরা জ্যামিতির প্রায় 99% উপপাদ্য প্রমাণ করব। এবার আমরা আসি অনুরূপ বাহু ও অনুরূপ কোণের ধারণা। আমি সংজ্ঞা লিখছি যে অনুরূপ বাহু সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর অনুরূপ, সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর অনুরূপ, এবং অনুরূপ বাহুগুলো পরস্পর সমান। এবং অনুরূপ কোণ কখন পাবো? অনুরূপ কোণ কাকে বলা হয়েছে? সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর অনুরূপ এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে আমরা খেয়াল করি যে আমাদের দেওয়া আছে যে এই কোণটা x এবং এই কোণটা x, এই কোণটা আমাদের y এবং এই কোণটা y, এবং এই কোণটা আমাদের z, এই কোণটি হচ্ছে z। তাহলে অনুরূপ বাহু সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর অনুরূপ। তাহলে আমরা কি লিখতে পারি? কোণ বিএসি সমান কোণ ইডিএফ, ইডিএফ। কোণ এ বি সি সমান কোণ ডিএফই, এবং কোণ
এসিবি সমান কোণ ডিইএফ। তাহলে আমাদের কি দাঁড়ালো, এই কোণ সমান এই কোণ, এবং আমাদের কনসেপ্ট কি দেওয়া আছে, সমান সমান কোণের বিপরীত বাহু। তাহলে এই কোণের বিপরীত বাহু কি বিসি, এবং এই কোণের বিপরীত বাহু কি ইএফ, এবং বলা আছে যে অনুরূপ বাহুগুলা সমান হবে। অনুরূপ বাহুর সংজ্ঞায় দেওয়া আছে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো অনুরূপ বাহু, এবং অনুরূপ বাহুগুলো পরস্পর সমান। অর্থাৎ বিসি সমান কি লিখতে পারবো, বিসি সমান ইএফ। আশা করি বুঝছি। এবার এ বি সি সমান কি ডিএফই, এই কোণের বিপরীত বাহু কি এসি, এবং ডিএফই এর বিপরীত বাহু কি ডি। তাহলে আমরা বলতে পারবো এসি সমান ডি। তাহলে এ সি বি সমান আমাদের কি দেওয়া আছে, ডিইএফ। তাহলে এই কোণের বিপরীত বাহু কি এবি, এবং এই কোণের বিপরীত বাহু কি ডিএফ, অর্থাৎ এবি সমান ডিএফ। এতটুকু আমরা বুঝলাম। এবার কিভাবে একটু টেকনিক খাটিয়ে আমরা এখান থেকেই করতে পারবো। খেয়াল করি যে মাঝখানেরটা বাদ দিব, বিসি এবং ইএফ। তাহলে বিসি বাহু সমান কি পাবো, ইএফ বাহু। এখান থেকে আমরা কি পাবো, মাঝখানেরটা বাদ দিব, তাহলে এসি সমান কি পাবো ডি, এবং এবি সমান আমরা কি পাবো ইএফ। আমরা এতক্ষণ এটাই পেয়েছি, আশা করি বুঝছি। এখন আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এই কোণ এবং এই কোণ মিলে আমাদের কত ডিগ্রি হবে 180 ডিগ্রি। অর্থাৎ বলতে পারি কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি। অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি 180 ডিগ্রি। আশা করি বুঝছি। এবার আমাদের দেওয়া আছে যে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমি যদি এই ত্রিভুজের বিসি বাহুটাকে বর্ধিত করলাম ডি পর্যন্ত, তাহলে যে বহিস্থ কোণটা তৈরি হইল, যে কোণ এ সি ডি, কোণ এ সি ডি, সেটা কি হবে বিপরীত অন্তঃস্থ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার সমষ্টির সমান। তাহলে আমরা কি লিখতে পারবো, কোণ এ সি ডি সমান কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি। এবার আমরা এটার প্রমাণটা দেখি, যে আমরা কি জানি যে কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি, এবং এখানে দেখি যে এই পুরো কোণটায় 180 ডিগ্রি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, কোণ এসিডি প্লাস কোণ এসিবি 180 ডিগ্রি। তাহলে এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি। তাহলে এই দুটোকে আমরা সমান বলতে পারি। তাহলে কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান কোণ এসিডি প্লাস কোণ এসিবি। এখন আমরা এএসিবি কেটে দিতে পারি। তাহলে কি দাঁড়ালো, কোণ বিএসি প্লাস কোণ এবিসি সমান কোণ এসিডি। আশা করি বুঝছি। আমরা কিছুক্ষণ আগে পূরক কোণ সম্পর্কে জানলাম। যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে তখন একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলা হবে। তাহলে একই কোণের পূরক কোণ পরস্পর সমান। আমি একটি সমকোণী ত্রিভুজ নিলাম এ বি সি, এবং যার এই কোণটা 90 ডিগ্রি। এবার আমি যে কাজটা করব, যে এখান থেকে এটার উপর আমি একটা লম্ব অঙ্কন করলাম, ধরলাম সেটা বিডি।
তাহলে এই কোণটাও কত ডিগ্রি, 90 ডিগ্রি, এবং এই কোণটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। এখন যদি আমরা খেয়াল করি যে কোণ এবিডি এর পূরক কোণ, এই কোণটার পূরক কোণ ধরলাম এটা এক্স, তাহলে কোণ এবিডি সমান এক্স, এবং কোণ সিবিডি আমি ধরলাম যে কোণ সিবিডি সমান ওয়াই। তাহলে এতটুকু আমি ধরলাম কোণ ওয়াই। তাহলে এবিডি এর পূরক কোণ কি, কোণ সিবিডি। কোণ এবিডি এর পূরক কোণ কোণ সিবিডি। এখন খেয়াল করি ত্রিভুজ এ বি ডি এ, এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। কোণ এডিবি সমান 90 ডিগ্রি। তাহলে কোণ এবিডি প্লাস কোণ বিএডি কত ডিগ্রি হইতে হবে, 90 ডিগ্রি। কোণ এবিডি এবং কোণ বিএডি প্লাস কোণ বিএডি সমান কত ডিগ্রি হইতে হবে, 90 ডিগ্রি। আমরা এটাও দেখলাম যে কোণ এবিডি প্লাস কোণ সিবিডি সমান 90 ডিগ্রি। আবার এখান থেকে কি পাইলাম, কোণ এবিডি প্লাস কোণ বিএডি সমান 90 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে কোণ এবিডি প্লাস কোণ সিবিডি সমান কোণ এবিডি প্লাস কোণ বিএডি। আমরা এবিডি কেটে দিতে পারি। তাহলে কি দাঁড়ালো, কোণ সিবিডি সমান কোণ বিএডি, সিবিডি সমান কোণ বিএডি। অর্থাৎ কোণ এক্স এর পূরক কোণ কি, কোণ ওয়াই, এবং এই কোণটার পূরক কোণ কি, এটা। তাহলে কি দাঁড়ালো যে একই কোণের পূরক কোণ, এই কোণটার পূরক কোণ এটা এবং এই কোণটার পূরক কোণ এটা। তাহলে একই কোণের পূরক কোণ আমাদের কি দাঁড়ালো, সমান দাঁড়ালো। আশা করি বুঝছি। ত্রিভুজের মধ্যমার ধারণা। আমাদের এবিসি ত্রিভুজের এটা একটা শীর্ষবিন্দু, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু থাকে। এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কি, বিসি বাহু। এই বিসি বাহুর মধ্যবিন্দু ধরলাম আমরা ডি। এই শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটি পাবো সেই রেখাটিকে বলা হবে মধ্যমা। তাহলে এডি হলো এই ত্রিভুজের একটি মধ্যমা। আমরা যদি খেয়াল করি যে বি আরেকটা শীর্ষ, বি শীর্ষের বিপরীত বাহু কি, এসি, এবং এসি এর মধ্যবিন্দু আমরা ধরলাম ই। তাহলে এই বি এবং ই যোগ করলে যে রেখাটি পাওয়া যাবে সেটা হলো মধ্যমা। তাহলে বি আরেকটি মধ্যমা। এবার সি শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে কি, এবি। এবি এর মধ্যবিন্দু ধরলাম আমরা এফ। তাহলে এই সি এবং এফ যোগ করলে যে রেখাটি পাবো সিএফ, সিএফ হলো আরেকটি মধ্যমা। তাহলে একটি ত্রিভুজের কয়টি মধ্যমা থাকে, 3টি মধ্যমা থাকে। আশা করি বুঝছি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমরা যদি খেয়াল করি এবিসি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হতে হবে, বড় হতে হবে। অর্থাৎ এবি প্লাস এসি গ্রেটার দেন কি হবে, বিসি। যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। অথবা এসি প্লাস বিসি গ্রেটার দেন এবি, অথবা এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি। এখন আমাদের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যে একটা 6 সেন্টিমিটার, আরেকটি 4 সেন্টিমিটার এবং আরেকটি 7 সেন্টিমিটার। এখন আমাদের বলছে এই বাহু 3টি দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে কিনা। তাহলে আমরা যে কাজটা করব, যে 6 4 কত, 6 + 4 10, 10টা কার থেকে বড়, 7 এর থেকে বড়। আবার যদি বলি
4 + 7 কার থেকে বড়? 6 এর থেকে বড়। আবার যদি বলি 7 + 6 কার থেকে বড়? 4 থেকে বড়। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় আরেকটা বাহু থেকে বড় হতে হবে। 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং আরেকটি বাহু দেওয়া আছে 8 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমাদের বলা আছে যে এই বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে কিনা। এজন্য আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আমরা তৃতীয় বাহুটাকে ধরবো সবথেকে যেটা বড়। তাহলে খেয়াল করি 4 এবং 3 যোগ করলে কত হবে? 7। 4 + 3 7। 7 কিন্তু 8 এর থেকে বড় নয়। তাহলে এই বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। আশা করি বুঝছি। ত্রিভুজ আমাদের দেওয়া আছে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। খেয়াল করি যে ABC ত্রিভুজে আমরা বলে দিলাম যে কোণ ABC গ্রেটার দেন কোণ ACB, অর্থাৎ ABC কোণটা আমাদের বড়, ACB কোণটা আমাদের ছোট। এখন খেয়াল করি যে এই ABC কোণের বিপরীত বাহু কি? AC, এবং ACB কোণের বিপরীত বাহু কোনটা? AB। অর্থাৎ আমরা বলতে পারি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ AC গ্রেটার দেন AB। আশা করি বুঝছি। আমাদের দেওয়া আছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। ধরলাম আমাদের এটা একটা চতুর্ভুজ ABCD, অর্থাৎ এখানে যে চারটি কোণ আছে এই চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি হতে হবে? 360 ডিগ্রি। তাহলে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D সমান 360 ডিগ্রি। আশা করি বুঝছি। আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো ছিল জ্যামিতির একেবারে প্রাথমিক ধারণা। আমি বলেছিলাম জ্যামিতিকে একটি জটিল শাখা থেকে সরল শাখায় পরিণত করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করলাম। এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হতো। দেখা হবে পরের কোনো পর্বে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থেকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নমস্কার।